Hello everyone, welcome to Study IQ. Study IQ তে তোমাদের সকলকে জানাই সাদর অভিনন্দন and especially this Bengali session for the Bengali student of WBCS or SSC or Rail who are the aspirant from West Bengal তাদের জন্য current affairs এর ক্লাস নিয়ে আমি এসেছি পূজা তোমাদের প্রত্যেকের সামনে এবং today we are going to do the July session July 2021 একটা জিনিস মনে করিয়ে দেওয়ার যে অ্যাকচুয়ালি আমাদের এই যে কারেন্ট অ্যাফেয়ার্স এর সেগমেন্টটা এটা একটু লেটে যাচ্ছে বিকজ দেয়ার ওয়াজ আ ব্যাকলগ আ লট অফ তো সেই কারণে একসাথে তোমাদেরকে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিটিক্যাল ওয়েতে এবং ডাইরেক্টলি সমস্ত ডিটেলিংসের সাথে দেওয়া হচ্ছে এবং যে এক্সামিনেশনগুলো আগামীতে আসতে চলেছে যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফিচার্স যেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে প্রচুর মার্কস ফেচ করতে সাহায্য করবে সেই সমস্ত জায়গা থেকে দিস ইজ গোয়িং টু বি ভেরি much helpful আর এখানটা আমরা কি করি as if you are the old student of this classes you know আমরা কি করি what we do here basically with the MCQ practicing with all the options অপশনসগুলোতে যেগুলোতে ডিটেলিংসের প্রয়োজন হয় সেখানে আমরা অ্যানালাইসিস করি এবং অ্যানালাইসিসের সঙ্গে সঙ্গে তার সমস্ত অপশন এবং প্রশ্ন তার অ্যানালিটিক্যাল ওয়েতে আমরা এখানে আলোচনা করি সো ইয়েস ইফ ইউ আর নিউ হিয়ার অ্যাট দিস বেঙ্গলি চ্যানেল লাইক বেঙ্গলি ক্লাস দেন ইন দ্যাট কেস definitely I will tell you to subscribe on our YouTube channel and if you are eager to follow us on any other social media platform there is all the list you can follow us there so Telegram channel যে প্ল্যাটফর্ম আছে সেখানে যদি if you are joining there then you will be getting all the update of upcoming classes এবং যদি ইউটিউবের নোটিফিকেশন বেলে যদি তুমি অলরেডি you have already subscribed to it and you have already join with the notification you have switched on to the notification icon তো সেখানে কি হবে তোমার কাছে এই ভিডিওগুলোর কন্টিনিউয়েশন বা এটাতে যে একটা ক্রোনোলজিক্যাল ওয়েতে যেভাবে ভিডিওগুলো আপলোড হচ্ছে সেগুলো তোমার কাছে চলে আসবে আর হ্যাঁ এটা আমি তোমাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি ইফ ইউ আর ওয়াচিং দিস ভিডিও দেন ইউ হ্যাভ নো need to go for any other sources because we are giving the wholesome sources of the international national এবং West Bengal perspective এ বিভিন্ন কোয়েশ্চেন আনসার গুলো এখানে আমরা আলোচনা করব so without doing any further delay let's start the class first question সেটা হচ্ছে টোকিও অলিম্পিক সম্পর্কে টোকিও অলিম্পিকের যখন উদ্বোধন হয় আবার মনে করে দিচ্ছি আমরা কি করছি আমরা জুলাই এর কারেন্ট অ্যাফেয়ার্স করছি 2021 There are so many news, so it is not possible for us to cover all the question and answer in a one video. So we will be divided in some parts. This is going to be the part 1. ঠিক আছে part 1 আমরা করছি প্রথম প্রশ্ন টোকিও অলিম্পিক উদ্বোধনে অলিম্পিক লরেল কে পান অলিম্পিক লরেল this is a one kind of বলা যেতে পারে it's a this is kind of a special prize is given by the Olympic Federation এবং সেটা কে পেয়েছেন who receives the Olympic laurel at Tokyo Olympic opening এর সময় কে পেয়েছেন বেসিক্যালি দেখো এখানে অপশন দেখবো পায়েল কাপাডিয়া মোহাম্মদ ইউনিস কৌশিক বসু এবং কিপ কেনিউ সো আই উইল ডেফিনেটলি লাইক টু টেল ইউ অ্যাবাউট পায়েল কাপাডিয়া ডেফিনেটলি জুলাইয়ের একটা সেগমেন্টে একটা নামে তার কারেন্ট অ্যাফেয়ার্স এর নাম এসেছিল তিনি হচ্ছে অ্যাকচুয়ালি একজন ফিল্ম মেকার পায়েল কাপাডিয়া শি ইজ আ ফিল্ম মেকার এবং তিনি কানসে দ্য বেস্ট কাইন্ড অফ যে ফিল্ম ফেস্টিভ্যাল হয় দ্য ওয়ার্ল্ড লেভেল ইন্টারন্যাশনাল লেভেলে দ্য বেস্ট কাইন্ড অফ ফিল্ম ফেস্টিভ্যাল দ্যাট ইজ ইন কানসে তিনি গোল্ডেন আই অ্যাওয়ার্ড পেয়েছেন পায়েল কাপাডিয়া হ্যাজ ব্যাগড দ্য গোল্ডেন আই ঠিক আছে ইন্টারন্যাশনাল ওয়েতে গোল্ডেন আই পেয়েছেন তিনি শি ইজ এ মুম্বাই বেসড ফিল্ম মেকার দেন মোহাম্মদ ইউনিস হু ইজ মোহাম্মদ ইউনিস ডেফিনেটলি তোমরা নাম জানো দ্যাট হি ইজ এ নোবেল লরেট মোহাম্মদ ইউনিস ইজ দ্য নোবেল লরেট অ্যান্ড হি হ্যাজ গট দ্য নোবেল পিস প্রাইজ ফ্রম বাংলাদেশ ঠিক আছে নোবেল পিস প্রাইজ তিনি পেয়েছেন বাংলাদেশে এবং কৌশিক বসু সম্পর্কে যদি বলি হু ইজ কৌশিক বসু হচ্ছে হামবোল্ট অ্যাওয়ার্ড 2021 হ্যামবোল্ট অ্যাওয়ার্ড
কৌশিক বসু পেয়েছেন 2021 সালে। অ্যান্ড হোয়াট ইজ হিজ প্রফেশন? হি ইজ অ্যান ইকোনমিস্ট। ঠিক আছে, তিনি একজন অর্থনীতিবিদ এবং তিনি ডক্টর হ্যান্সবার্গ স্কেফার্ড অফ বার্সেরিয়াস ল স্কুল থেকে, হ্যামবার্গ জার্মানি থেকে তিনি পেয়েছেন। এবং তিনি একজন চিফ ইকোনমিক্স ছিলেন কোথাকার? ওয়ার্ল্ড ব্যাংক। কত থেকে কত অব্দি? 2012 থেকে 2016 অব্দি ওয়ার্ল্ড ব্যাংকের হি ওয়াজ ওয়ান অফ দ্য চিফ ইকোনমিস্ট অ্যাডভাইজার। এবং তিনি 2009 থেকে 2012 অব্দি ইন্ডিয়ার ক্ষেত্রে তিনি একজন চিফ ইকোনমিক অ্যাডভাইজার হিসাবে তিনি কাজ করেছেন। কৌশিক বসু তিনি হচ্ছে হ্যাম্বোল্ড অ্যাওয়ার্ড পেয়েছেন 2021-এর। অ্যান্ড হু ইজ কিপ কেইনিও? কিপ কেইনিও হচ্ছে একজন কেনিয়ান ফর্মার অলিম্পিয়ান। তিনি হচ্ছে প্রথমবার এই যে সত্তার যে ব্যাপারটা বললাম যে অলিম্পিক লরেল, এই প্রাইজটা যখন শুরু হয় সেই ক্ষেত্রে কিপ কেইনিও দ্য ফার্স্ট উইনার অফ 2016-এ রিও দে জেনেরিওতে যে অলিম্পিক গেমস হয়েছিল, সেইখানে রিও গেমস যেটাকে বলা হয়, সেই ক্ষেত্রে তিনি এই অ্যাওয়ার্ড পেয়েছিলেন। সো হোয়াট ইজ দ্য রাইট অপশন হিয়ার? আমি কিন্তু এখনো বলিনি হু হ্যাজ ওয়ান দ্য অলিম্পিক লরেল অ্যাট টোকিও অলিম্পিক ওপেনিং এ কে পেয়েছিলেন? দ্য রাইট অপশন ইজ অপশন বি, মোহাম্মদ ইউনিস। রাইট নাও নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সেনাবাহিনী গুলমার্গে ফায়ারিং রেঞ্জের নাম দেয় কোন ব্যক্তিত্বের উপরে? বলছে ইন্ডিয়ান আর্মি নেমস ফায়ারিং রেঞ্জ ইন গুলমার্গ আফটার হুইচ পার্সোনালিটি? এর নিচের মধ্যে কোন পার্সোনালিটির নামের ওপর ভিত্তি করে ইন্ডিয়ান যে আর্মি বেস তার যে ফায়ারিং রেঞ্জ তার নামকরণ করা হয়? রাকেশ আস্থানা, বাসবরাজ বোম্মাই, শিব নাদার, বিদ্যা বালান। ঠিক আছে, তো আমরা প্রত্যেকের সম্পর্কে জানবো। রাকেশ আস্থানা, হু ইজ রাকেশ আস্থানা? রাকেশ আস্থানা তিনি হচ্ছেন BSF বর্ডার সিকিউরিটি ফোর্সের ডিজি, ডাইরেক্টর জেনারেল। রাইট, এবং হি ওয়াজ অ্যাপয়েন্টেড because why he is in news in July? Because he has been appointed as the police commissioner of Delhi police commissioner হিসেবে তিনি নিযুক্ত হয়েছেন এবং তিনি বর্ডার সিকিউরিটি ফোর্সের ডাইরেক্টর জেনারেল থেকেছেন প্রচুর সময় ধরে। ঠিক আছে, এবং বাসবরাজ বোম্মাইয়ের কথা যদি বলি, হি ইজ দ্য নিউ চিফ মিনিস্টার অফ কর্ণাটকা, CM অফ কর্ণাটকা। রাইট, অ্যান্ড তিনি কোন দল থেকে তিনি চিফ মিনিস্টার হয়েছেন? বিজেপি। ঠিক আছে, এবং ভারতীয় জনতা পার্টি লেজিসলেচার পার্টি তিনি যেহেতু আনইউনিমাসলি ইলেক্ট হয়েছেন, লিঙ্গায়েত অফ MLA বাসবরাজ এস বোম্মাই ইজ হিজ ফুল নেম অ্যান্ড হি ইজ ফ্রম কর্ণাটকা। হিজ এজ ইজ 61 years, 61 বছর বয়সে তিনি পেয়েছেন। এবং তিনি BS ইয়েদুরাপ্পা, এবং যিনি কিনা 26শে জুলাই 2021-এ Yedurappa has resigned from his post on July 26th. কবে? 2021। এবং তারপরে তাকে কে সাকসেসর হয়েছেন? বাসবরাজ বোম্মাই। নেক্সট হচ্ছে শিব নাদারের যদি কথা বলি, তিনি হচ্ছেন ফাউন্ডার অফ HCL। তিনি HCL থেকে, HCL টেকনোলজি থেকে তিনি এখান থেকে তিনি তার অ্যাজ এ ডাইরেক্টর, because of he is being and like he is a director and managing director of HCL, সেখান থেকে তিনি রিটায়ার্ড করেছেন। and the last option Vidya Balan, who doesn't know her? Everyone knows her because she is one of the film personality, a very good actress, and she has been recognized because of her contribution to the Indian cinema। সেই কারণে তার নামের কারণে ফায়ারিং রেঞ্জের নামকরণ বিদ্যা বালানের নামে করা হয়েছে। ইটস লাইক গিভিং হার অনার টু দ্য, বিকজ হোয়াট এভার শি ডাজ ইন হার এন্টারটেনমেন্ট সেগমেন্ট, এটা কতটা ইন্ডিয়ার যে সিনেমা তাতে তার যে কন্ট্রিবিউশন, তাকে একটা সম্মান সূচক এই বিদ্যা বালানকে ভারতীয় সেনাবাহিনীর গুলমার্গে যে ফায়ারিং রেঞ্জ রয়েছে তার নামে নামকরণ করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেনে যাব, রাজ্যসভায় নেতা কাকে নিযুক্ত করা হয়েছে? মানে 2021 সালে যে পুরো ক্যাবিনেট রিশাফেল হয়েছে এবং মন্ত্রিসভাতে পুরো যে রদবদল ঘটেছে, সেই অনুযায়ী হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য লিডার অফ দ্য হাউস অফ রাজ্যসভার লিডার কাকে বলা হয়? লিডার হচ্ছে একজন এরকম যে আনএনিমাসলি তাকে সিলেক্ট করা হয় ফ্রম দ্য পার্টি। ঠিক আছে, এবং সেখান থেকে তাকে মেইনলি এখানে রাখা হয় as a head of the party, but this
সভার যিনি নেতা সে কিন্তু চেয়ারপারসন নন, সে চেয়ারপারসন কে হয় রাজ্যসভার? ভাইস প্রেসিডেন্ট, সেটা আমরা জানি, ঠিক আছে। ভাইস প্রেসিডেন্ট ইন অফিস তিনি একজন রাজ্যসভার চেয়ারম্যান মানে হয়। আর লোকসভার চেয়ারম্যান কাকে বলা হয়? লোকসভার চেয়ারম্যানের নাম হচ্ছে স্পিকার। দ্য অফিসিয়াল নেম অফ দ্য কনস্টিটিউশনাল নেম অফ দ্য লোকসভা চেয়ারম্যান ইজ স্পিকার, ঠিক আছে। তো রাজ্যসভার নেতা, দ্য লিডার অফ দ্য রাজ্যসভা কে করা হয়েছে? মনমোহন সিং। সো ইন কেস অফ মনমোহন সিং, ইউ নো, হি ইজ দ্য ফর্মার প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। সি ডেরেক ওব্রায়ন, নাকি থাওয়ার চাঁদ গেলহাট, নাকি পীযূষ গোয়েল? সো এখানে বলে দিই যে মনমোহন সিং তিনি হচ্ছে 2014 অব্দি হি ওয়াজ দ্য লিডার অফ রাজ্যসভা, 2014 অব্দি তিনি ছিলেন। এবং তারপরে হচ্ছে থাওয়ার চাঁদ গেহলটের কথা যদি বলি, তিনি জুন 2021 যে সময় থেকে এটা চার্জ যায় পীযূষ গোয়েলের হাতে, তার আগে অব্দি থাওয়ার চাঁদ গেহলট ছিলেন রাজ্যসভার লিডার। সো হু ইজ দ্য প্রেজেন্ট লিডার অফ দিস রাজ্যসভার লিডার? The Piyush Goyal. The option D is the correct option. Option D, Piyush Goyal is the correct option. Now, one more thing I would like to tell you, what is the detailings of the leader of the Rajya Sabha? বেসিক্যালি পার্লামেন্টারি চেয়ারপারসন কার থেকে হয়? মেজরিটি পার্টি যে থাকে সেখান থেকে নেওয়া হয়, ঠিক আছে। এবং হি ইজ অ্যাকচুয়ালি আইদার এ ক্যাবিনেট মিনিস্টার অর অ্যানাদার নমিনেটেড মিনিস্টার, ঠিক। ইলেক্টেড থেকে মানে রাজ্যসভার যে নমিনেটেড মিনিস্টাররা থাকে তাদের মধ্যে হয়। এবং লিডার অফ দ্য হাউসের কাজ কি? রাজ্যসভার যিনি লিডার অফ দ্য হাউস হন তিনি কি কি কাজ করেন? তিনি হচ্ছে বিভিন্ন যে গভর্নমেন্ট মিটিংস তার অর্গানাইজার, ঠিক আছে। আর এই যে বেসিক্যালি অর্গানাইজার এবং তার সাথে যে বিভিন্ন পার্লামেন্টারি বিজনেস চলে, so it does mean the meeting and all the procedure of parliament, তারও দায়িত্বভার কার হাতে থাকে? the leader of the house of Rajya Sabha তার হাতে থাকে, ঠিক আছে। see Derek O'Brien, he is an MP and he is an MP of Rajya Sabha, but he is a normal MP, ঠিক আছে। এবং নেক্সট কোয়েশ্চেনে যাব। ভারতের আয়ুষ মিশন মানে আয়ুষ মিনিস্ট্রি, তোমরা জানো ন্যাশনাল আয়ুষ মিশন, সেটা কত বছরের জন্য এক্সটেন্ড করা হয়েছে, কত বছর ধরে বাড়ানো হয়েছে? হাউ দ্য আয়ুষ মিশন হ্যাজ বিন এক্সটেন্ডেড ফর হাউ মেনি ইয়ার্স? 1 বছর, 2 বছর, 4 বছর, না 5 বছর? সো বেসিক্যালি দিস অ্যাপ্রুভাল অফ দিস স্পেশাল মিনিস্ট্রি ইজ বিন অ্যাপ্রুভড বাই দ্য ক্যাবিনেট মিনিস্ট্রি। কোন ক্যাবিনেট? ইউনিয়ন ক্যাবিনেট, রাইট। ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্ট্রির দ্বারা কি হয় যে সেন্ট্রালি যে স্পন্সর স্কিম গুলো থাকে তার কন্টিনিউয়েশন বাড়ানো বা কমানো হয়, রাইট। এবং লাস্ট যখন এটা শুরু হয় এবং তখন থেকে এখন অবধি এটাকে কত বছরের জন্য বাড়ানো হয়? সো বেসিক্যালি দিস ন্যাশনাল আয়ুষ মিশন যেটা তৈরি হয়েছিল, কবে তৈরি হয়েছিল? 2014 সালে তৈরি হয়েছিল। অ্যান্ড ইট ইজ বিং ইমপ্লিমেন্টেড বাই দ্য মিনিস্ট্রি অফ আয়ুষ, so that the Ayush mission can be it can give the effective Ayush services, right? So the right options এখানে 1 বছর, 2 বছর, 4 বছর, না 5 বছর? Right option will be 5 years. Option D is the correct option, 5 বছর। কারণ এটা বলা হচ্ছে যে it will be now implemented from April 1st April to the March 31st, which is 2026, ঠিক আছে। এই অবধি বাড়ানো হয়েছে, March 31st 2026 অবধি বাড়ানো হয়েছে গত 1 এপ্রিল থেকে। আর এটা কবে ঘটেছে? জুলাই, এটার পুরো রিপোর্টটা আনা হয়েছে। নবগঠিত সহযোগিতা মন্ত্রণালয় মানে একদম নতুন একটা মন্ত্রণালয় তৈরি করা হয়েছে, নতুন একটা মিনিস্ট্রি তৈরি করা হয়েছে। তাতে কাকে মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে? হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য মিনিস্টার অফ নিউলি ফর্মড মিনিস্ট্রি অফ কোঅপারেশন? অপশন দেখবো অমিত শাহ, শের বাহাদুর দেওয়া, কিরণ রিজিজু, নাকি ওপরের কোনোটিই নয়। সো অপশন গুলো যখন আমরা পুরো পড়বো, অমিত শাহ, হি ইজ দ্য হোম মিনিস্টার, উই নো দ্যাট, রাইট। এছাড়া হচ্ছে শের বাহাদুর দেওয়া কে? তিনি হি ইজ বিন sworn as the prime minister of Nepal. He is 75 years old and he has been sworn as the prime minister of Nepal. এবং তিনি এইবার consequently this is the 5th terms,
দিস ইজ দ্য ফিফথ টার্মস ফর শের বাহাদুর দেওয়া। তিনি নেপালের পঞ্চমবার হয়েছেন এখানকার, তিনি অ্যাডমিনিস্ট্রেট হয়েছেন বাই দ্য অফিস অফ দ্য প্রেসিডেন্ট। নেপালের প্রেসিডেন্ট, হু ইজ দ্য নেপাল প্রেসিডেন্ট? বিদ্যা দেবী ভান্ডারী. So, Sher Bahadur Dewa is the person who has been appointed as a minister of this section by the president of Nepal, Vidya Devi Bhandari. আমরা জানি নেপালে ডেমোক্রেসি শুরু হয়েছে. So now the details goes upon the president. প্রথমে যেখানে নেপালের রাজবংশের উপর এটা ছিল, রাইট? স্টার্ট হচ্ছে সি কিরেন রিজিজু. কিরেন রিজিজু সম্পর্কে যদি বলি, হি ইজ দ্য মিনিস্টার অফ চার্জ অফ ল অ্যান্ড জাস্টিস. কিরেন রিজিজু অরুণাচল প্রদেশ থেকে, হি হ্যাজ অ্যাজিউমড দ্য চার্জ অফ দ্য মিনিস্টার অফ ল অ্যান্ড জাস্টিস। কারণ 2021 জুলাই ক্যাবিনেট রিশাফলস হয়েছে এবং সেই প্রিসাইডিং অর্ডারে হি হ্যাজ বিন রিপ্লেসড রবিশঙ্কর প্রসাদ অ্যাজ এ ল মিনিস্টার. দ্য ফার্স্ট রবিশঙ্কর প্রসাদ ওয়াজ এ ল মিনিস্টার, নাও কিরেন রিজিজু is at his place. None of the above সম্পর্কে তো কিছু বলে না. So what is the right option? So the right option is option A, Amit Shah. He has been taken charge of the মিনিস্ট্রি অফ কোঅপারেশন, সহযোগিতা মন্ত্রণালয়, ঠিক আছে, সহযোগিতার মন্ত্রণালয়, তার হচ্ছে মন্ত্রী পরিষদের প্রধান দায়িত্বে কার কাছে হয়েছে? অমিত শাহ. নেক্সট কোয়েশ্চেনে যাব, ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় হরপ্পার কোন জায়গা নতুন স্থান পেয়েছে? হরপ্পা, হুইচ প্লেস, হুইচ হরপ্পান সিটি বেস্ট, এটা হচ্ছে something there is a printing mistake 100%. which of the Harappan city has get chance on the UNESCO World Heritage List? ঠিক আছে, it will be has Harappa city is inscribed on the UNESCO World Heritage List. কে স্থান পেয়েছে? কালীবঙ্গাল, লোথাল, ধোলাবিরা, আলমগীরপুর. প্রথমত তো আমরা দেখবো এগুলো কোথায় কোথায় অবস্থিত. কালীবঙ্গাল কোথায়? রাজস্থানে অবস্থিত. লোথাল কোথায়? গুজরাটে অবস্থিত. ধোলাবিরা, দ্যাট ইজ অলসো আ প্লেস ফ্রম গুজরাট. আলমগীরপুর, দ্যাট ইজ ইন উত্তরপ্রদেশ. এবং বলা হয় হরপ্পা সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতার যে একদম ইস্টার্ন মোস্ট পার্ট, দ্যাট ইজ আলমগীরপুর. ঠিক আছে, এবার প্রশ্ন বলেছে যে এর মধ্যে কোনটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে জায়গা পেয়েছে। বেসিক্যালি ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টকে আর কি কি পেয়েছে সেটা সম্পর্কে আগে আমরা বলে নিই, তারপরে আমরা কি বলবো, আমরা এই প্রশ্নটার উত্তরে ডাইরেক্টলি আসবো। কারণ আমি বলেছি আমরা অ্যানালাইজ করবো একই সেগমেন্টের আন্ডারে যতগুলো হয়। বেসিক্যালি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ যে লিস্ট কার কার উপর কনফার্ট করা হয়েছে সেগুলো আগে দেখে নি। একটা হচ্ছে চাম্পানির, রানী কি ভাও, এবং আহমেদাবাদ and yes and Ramappa temple, that is in Telangana, and its another name is Rudreshwara. টেম্পল। কবেকার? এটা 13th সেঞ্চুরিতে তৈরি হয়েছে। ঠিক আছে, এইগুলো ইউনেস্কো দ্বারা দিস ইজ এ লিস্ট। এবং এখানকার যেটা হচ্ছে যে প্রথমেই রানী কি ভাও আর চাম্পানিরের কথা বলেছি, দিস বোথ আর সিচুয়েটেড ইন গুজরাট। So here already I have told Lothal হচ্ছে গুজরাটে, and another place which has been given that particular যেটা হচ্ছে শিরোপা পেয়েছে সেটা কোথায়? That option is option C, Dholavira is the correct option here. Option C, Dholavira, being an Harappan metropolis, Dholavira গুজরাটে, সেটা কিন্তু বর্তমানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে পরিণত হয়েছে। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেটা 44তম সেশন হয়েছে, তাতে বাকি যে ইন্ডিয়ার নতুন সেকশন গুলো সেগুলো কি কি বললাম? রামাপ্পা টেম্পল যেটা তেলেঙ্গানাতে, যার নাম হচ্ছে রুদ্রেশ্বরা টেম্পল। সো রামাপ্পা টেম্পল এন্ড রুদ্রেশ্বরা টেম্পল, দে আর দ্য সেম টেম্পল। আর হচ্ছে
13th সেঞ্চুরিতে, এবং এই ধোলাভিরা প্লেস অ্যাজ এ হারাপ্পান সিভিলাইজেশন প্লেস এখানটা তালিকায় স্থান পেয়েছে, রাইট? নেক্সট কোয়েশ্চেনে যাব, নতুন সংরক্ষণ নীতির সাথে অল ইন্ডিয়া কোটা, মানে নতুন যে রিজার্ভেশন পলিসি তার অনুযায়ী যে স্নাতক ও স্নাতকোত্তর মেডিকেল এবং ডেন্টাল কোর্সে যে ওবিসি দের নতুন পার্সেন্টেজ দেওয়া হচ্ছে সেটা কত? 30, 27, 28, 26। কোয়েশ্চেনকে আমি আরেকবার ইংলিশে রিপিট করছি। With the new reservation policy, what is the new percentage of OBC? Always remember OBC in which section? Medical অল ইন্ডিয়া যে কোটা, মেডিকেলের পোস্ট গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েটের যে কোটা, তাতে সেই কোটা স্কিম, অল ইন্ডিয়া কোটা স্কিমে, AIQ এর স্কিমে ওবিসি কে কত শতাংশ রিজার্ভেশন দেওয়া হয়েছে? ঠিক আছে, অপশন হচ্ছে 30, 27, 28, 26। কোশ্চেন বোঝা গেছে? তো অপশনের আগে আমি বলবো যে ওবিসি কে প্রথমে ওবিসির সঙ্গে সঙ্গে আরেকটা সেকশন EWS, economically weaker section, they has been given that quota also, and how much it is, এই একই পর্যায়ে তাদের 10% কোটা দেওয়া হয়েছে। এবং এই যে AIQ স্কিম, অল ইন্ডিয়া কোটা স্কিম, সেই কোটা অনুযায়ী 15% সিট আন্ডার গ্রাজুয়েট লেভেল এবং 50% সিট পোস্ট গ্রাজুয়েট লেভেলে, এবং তার সাথে ডোমিসাইল ফ্রি গভর্নমেন্ট মেডিকেল এবং ডেন্টাল কলেজে যে সমস্ত স্টুডেন্টরা অন্যান্য হচ্ছে স্টেট থেকে আসে তাদের ক্ষেত্রেও এখানে একটা রাখা হয়েছে। এবং সেই ক্ষেত্রে এখানে ওবিসি কোটার জন্য যেটা রাখা হয়েছে, the exact number, that is 27. So option B is the correct option here. Option B is the correct option. So 27% has been announced for the reservation of the OBC. Next question এ যাব, রাজা মির্চি ভীষণ ঝাল লঙ্কাগুলোর মধ্যে একটি, এবং রাজা মির্চির একটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ভূত ঝলকিয়া, বা ইটস বিন কল্ড দ্য কিং চিলি। বলা হয়েছে এটা কোন রাজ্য থেকে এটা লন্ডনে অব্দি হচ্ছে পাওয়া যায়, এবং এটা কোন রাজ্যের ইন্ডিজিনিয়াস, কোন রাজ্যের সঙ্গে এর যুক্ত রয়েছে? অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড নাকি ওয়েস্ট বেঙ্গল? অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, আসাম নাকি পশ্চিমবঙ্গ? হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন? তো বেসিক্যালি এর যে এই যে পার্টিকুলার এই যে লঙ্কার কথা বলেছে, সেই লঙ্কাটা হচ্ছে জিআই ট্যাগ পেয়েছে কবে? 2008 সালে সেই স্টেট জিআই ট্যাগ এই লঙ্কার জন্য পেয়েছে, এবং ইট হ্যাজ বিন কল্ড দ্য হটেস্ট চিলি পেপার ইন দ্য ওয়ার্ল্ড বাই ওয়ার্ল্ড গিনিস রেকর্ড। কবে? ওয়ার্ল্ড গিনিসের মানে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে যে 2007-এর যে লিস্ট ছিল তাতে বিং দ্য হাইয়েস্ট, মানে সব থেকে ঝাল লঙ্কা হিসাবে এটি পরিচিত। তো এটা কোন রাজ্য থেকে বিলং করে? দ্য রাইট অপশন ইজ অপশন বি, নাগাল্যান্ড। ঠিক আছে, নর্থ ইস্টের বিভিন্ন জায়গা থেকে এই গাছের চাষ পাওয়া যায়, বাট ইন্ডিজিনিয়াসলি মানে কোন রাজ্যর হাতে এই লঙ্কা আছে সেই হিসেবে দ্য নাগাল্যান্ড ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, কোন বিমান সংস্থা এয়ার ট্রান্সপোর্ট ওয়ার্ল্ডস ATW 2021 এয়ারলাইন্স অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছে? প্রশ্নকে বুঝতে হবে, হুইচ এয়ারলাইন ওয়ান দ্য এয়ার ট্রান্সপোর্ট ওয়ার্ল্ড ATW 2021 এয়ারলাইন অফ দ্য ইয়ার? ঠিক আছে, এয়ার ট্রান্সপোর্ট ওয়ার্ল্ড রে 2021-এর এয়ারলাইন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে পেয়েছে? তো বেসিক্যালি এয়ারলাইন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কিন্তু এখানটায় বলা হয়নি, বলা হয়েছে এয়ার ট্রান্সপোর্ট ওয়ার্ল্ড। ঠিক আছে, এটার কথা বলা হয়েছে। সো অপশন দেখবো, কাতার এয়ারওয়েজ, চাইনিজ এয়ারওয়েজ, কোরিয়ান এয়ারওয়ে, নান অফ দ্য অ্যাবভ। ঠিক আছে, তো রাইট অপশন এখানটা কি হবে? অপশন সি, কোরিয়ান এয়ারওয়ে ইজ দ্য রাইট অপশন। তো এখানটায় আমি একটা জিনিস বলার, যে কাতার এয়ারওয়ে এটা কিন্তু বেসিক্যালি এয়ারলাইন অফ দ্য ইয়ার 2021 জিতেছে, রিসেন্টলি রেজাল্ট এসছে তার, অক্টোবরে রিলিজ হয়েছে, কিন্তু জুলাইয়ের হিসেব করে আমরা এখানে কি বলেছি, নট অনলি এয়ারলাইন অফ দ্য ইয়ার, উই আর টকিং অ্যাবাউট দ্য ইয়ার ট্রান্সপোর্ট ওয়ার্ল্ড। ঠিক আছে, ইয়ার ট্রান্সপোর্ট ATW অফ 2021 এর এয়ারলাইন অফ দ্য ইয়ার, দ্যাট হ্যাজ বিন ওয়ান বাই দ্য কোরিয়ান এয়ারওয়ে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে যাব, কোন দিনটি আন্তর্জাতিক বাঘ দিবস হিসাবে পালন করা হয়? which is been called or which is been observed or as the international tiger day? আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস হিসাবে কোন দিন পালন করা হয়? 20শে জুন, 20শে জুলাই, 29শে জুলাই নাকি 27শে জুলাই? সো বেসিক্যালি এই সম্পর্কে বলার আগে আমার অবশ্য করে তোমাদের বলে দিতে হয় যে গ্লোবাল অ্যাক্রিডিটেশন ইন্ডিয়ার 14টি টাইগার রিজার্ভ সেন্টার আছে। How many?
14, ঠিক আছে, 14 টাইগার রিজার্ভ সেন্টার আছে that are been given the accreditation of the global conservation assured tiger standards, যেটাকে বলা হয় CATS, ঠিক, the CATS রয়েছে এবং CATS এর অনুযায়ী যে রেকগনিশন পাওয়া যায় সেই অনুযায়ী যে দিনকে ব্যাঘ্র দিবস বা ন্যাশনাল টাইগার ডে হিসেবে অবজার্ভ করা হয়, দ্য ডে ইজ 29th July. Option C, 29th July. Option C is the correct option. Next question এ যাব, কোন আন্তর্জাতিক সংস্থা কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহযোগিতায় AI for all মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর অল এটার এই ইনিশিয়েটিভ চালু করেছে? কোন আন্তর্জাতিক সংস্থা, যে কেন্দ্রীয় মানে যে সেন্ট্রাল, যেটা CBSE বোর্ড বলে, তাই তো, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, CBSE, এই যে বোর্ডের সাথে কোন ইন্টারন্যাশনাল কোম্পানি যুক্ত হয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড একটা সিস্টেম, একটি স্কিম চালু করেছে, একটি ইনিশিয়েটিভ চালু করেছে? গুগল, মাইক্রোসফট, ইন্টেল না অ্যাপল? সো দ্য রাইট অপশন ইজ হিয়ার, দ্য অপশন সি, ইন্টেল ইজ দ্য রাইট অপশন। ইন্টেল হচ্ছে কোলাবোরেশন করেছে CBSE বোর্ডের সঙ্গে, এবং তার সাথে কারা করেছে? মিনিস্ট্রি অফ এডুকেশন রয়েছে, তারা অ্যানাউন্স করেছে দিস AI for all initiative with the purpose to creating a basic understanding of artificial intelligence for everyone in India. So school level is the best level for educating people. So AI is most mandatory thing for the modern world. তো সেই AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং সেটা কিভাবে হচ্ছে, কার মাধ্যমে হচ্ছে? ইন্টেলের মাধ্যমে হচ্ছে, বিভিন্ন CBSE স্কুলগুলোর মাধ্যমে, সেটা মিনিস্ট্রি অফ এডুকেশন ঘোষণা করেছে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম ক্রিপ্টোগ্যামিক গার্ডেন কোথায়? ক্রিপ্টোগ্যামিক গার্ডেন, যেখানে ক্রিপ্টোগ্যামিক গার্ডেন্স ইন দ্য সেন্স ইট ইজ আ হাই লেভেল গেমিং গার্ডেন্স, এবং এখানটা যারা বেসিক্যালি মনে হবে যে দিস ক্যান বি দ্য যে বিভিন্ন ভিডিও গেমস জাতীয় জিনিস, সেরকম কিছু নয়। দিস ইজ অ্যাকচুয়ালি বেসিক্যালি ক্রিপ্টোগেমিক গার্ডেনের মানে যেগুলো খুব ছোট, মানে ছোট ধরনের বিভিন্ন ছোট অনুবীক্ষণিক যে জীবগুলো রয়েছে, যেমন লাইচেন আছে, তাই না, বা ফাঙ্গাস আছে, এই সমস্তর জন্য, এই সমস্ত দেখার জন্য যে গার্ডেন তৈরি হয়েছে সেটা কোথায় তৈরি হয়েছে? ঠিক আছে, যে পার্ক তৈরি হয়েছে কোথায়? ঋষিকেশ, কলকাতা, দেরাদুন নাকি বারাণসী? সো দ্য রাইট অপশন হেয়ার, অপশন সি, দেরাদুন ইজ গোয়িং টু বি দ্য রাইট অপশন। এবং এখানে দেরাদুনে প্রায় 50 স্পেসিসের এই ধরনের লাইচেন, ফাঙ্গাস বা ফার্নস বা ছোট ছোট যে সমস্ত এককোষী জীব বা ব্যাকটেরিয়া, এই জাতীয় জিনিসপত্র যেগুলো আনুবীক্ষণিক এবং বীক্ষণিক, যেগুলো চোখে দেখা যায়, সেই কোন ধরনের জিনিস দিয়ে এখানটায় একটি পার্ক বা গার্ডেন ওপেন করা হয়েছে। অ্যান্ড দ্যাট হ্যাজ বিন স্টার্টেড ফ্রম 12th July, রাইট? এবং এখানটায় যে চক্রাতা টাউন আছে সেখানে এটা লোকেটেড, এবং দিস গার্ডেন ইজ বিন ইনোগ্রেটেড বাই দ্য সোশ্যাল অ্যাক্টিভিস্ট অনুপ নটিয়াল। নেক্সট কোয়েশ্চেনে যাব, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস ICCR কোন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করেছে বা স্থাপন করবে? তো ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনশিপ ICCR উইল সেট আপ আ বঙ্গবন্ধু চেয়ার। বঙ্গবন্ধু চেয়ার থেকে বোঝা যাচ্ছে কোথায়, কোন ইউনিভার্সিটি হবে। তো বেসিক্যালি বঙ্গবন্ধু চেয়ার সম্পর্কে আগে জানবো এবং অপশনগুলো তারপর আমরা দেখবো। বঙ্গবন্ধু চেয়ার তৈরি করা হচ্ছে এরকম মানুষের জন্য, একজন এমিনেন্ট পার্সোনালিটি হু ইজ নট ফ্রম ইন্ডিয়া, ঠিক আছে, একজন ফরেন পার্সোনালিটির জন্য এই চেয়ারটা দেওয়া হবে। এবং এই চেয়ারের পেছনের রিজন কি, যে হাউ মাচ দ্য পার্সন ইজ ইনভলভড উইথ দ্য বেঙ্গলি অর দ্য সাবজেক্ট এক্সপার্টিস অন দ্য বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশের সাবজেক্ট এক্সপার্টিসের ওপর এই বঙ্গবন্ধু চেয়ার স্থাপনা হয়েছে এবং তাকেই সিটেড পার্সোনালিটি বলা হবে। এবং স্পেশালি এটা কার ওপর করা হচ্ছে? দ্য পার্সন ফ্রম বাংলাদেশ। আমরা জানি বঙ্গবন্ধুর নাম শেখ মুজিবুর রহমান। হি ইজ দ্য ফর্মার প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, he is the former Prime Minister of the Bangladesh, and even he was a president. তো in that case বাংলাদেশের একজন এমিনেন্ট পার্সোনালিটি যে হচ্ছে বাংলাদেশ সম্পর্কে এক্সপার্টাইজ রাখে, তার জন্য এই চেয়ার রাখা হবে। এবং এটা কোন কলেজে বা কোন ইউনিভার্সিটিতে? যাদবপুর, কলকাতা, দিল্লি না পাটনা? দ্য রাইট অপশন ইজ অপশন সি, দিল্লি।
ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে যাব। ভারতীয় রেল প্রথম চলমান স্বাদু জলের মানে প্রথম ফ্রেশ ওয়াটার টানেল অ্যাকোরিয়াম করছে কোথায়? আমরা জানি যে টানেলের মধ্যে যে ট্রেন যায় সেই টানেলের ভেতরে ফ্রেশ ওয়াটার অ্যাকোয়ারিয়াম তৈরি করা হচ্ছে কোথায়? তো অপশন হচ্ছে কলকাতা, ভুবনেশ্বর, গোয়া না বেঙ্গালুরু। তো প্রথমবার ইন্ডিয়ান রেলওয়ে এই ইন্ডিয়ার ফার্স্ট মুভেবল ফ্রেশ ওয়াটার টানেল অ্যাকোরিয়াম তৈরি করছে এবং এখানটার দ্বারাই যখন এখান দিয়ে পাস করবে, দ্য ইম্পর্টেন্ট যে জিনিস হচ্ছে এখানকার অ্যাকোয়াটিক কিংডম মানে সমুদ্র বা জলের মধ্যেকার, এবার এখানে যেহেতু মেরিন ওয়াটার বলেনি, ফ্রেশ ওয়াটার বলেছে, মানে স্বাদু জল মানে রিভার সাইড, সেই জাতীয় যে জিনিসগুলো দেখতে পাওয়া যাবে, দিস ইজ আ ভেরি বিগ থিং। প্রায় 12 ফিট লম্বা মানে চওড়ার মধ্যে এই অ্যাকোয়াটিক কিংডম দেখতে পাওয়া যাবে এবং ইন্ডিয়ান রেলওয়েজ ফার্স্ট কাইন্ড অফ মাইরিয়াড ফ্লোরা অ্যান্ড ফনা এটা একটা জায়গা। কোথায় তৈরি হচ্ছে? সাঙ্গোলি রায়না রেলওয়ে স্টেশন। দিস ইজ দ্য হোল নেম ইজ ক্রান্তিবীরা সাঙ্গোলি রায়না রেলওয়ে স্টেশন। এবং এটা কোথায়? তো বেসিক্যালি দ্য ক্রান্তিবীরা সাঙ্গোলি রায়না রেলওয়ে স্টেশন ইজ বিন সিচুয়েটেড অ্যাট বেঙ্গালুরু। দ্য অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন হেয়ার। সো নেক্সট কোয়েশ্চেনে যাব। মন্ত্রিসভায় জুলাইয়ের রদ বদলে যে স্বাস্থ্য মন্ত্রণালয় তার মন্ত্রী কাকে করা হয়েছে? তো হু ইজ দ্য health minister or in the reshuffled cabinet committee of the July? ঠিক আছে, রাজনাথ সিং, নিতিন গডকরি, মনসুখ মান্দাভিয়া, এস জয়শঙ্কর। তো অপশন গুলো অনুযায়ী আমরা দেখবো কাকে কোন দায়িত্ব দেওয়া আছে। রাজনাথ সিং, হি ইজ দ্য মিনিস্টার অফ ডিফেন্স, রাইট? ডিফেন্স মিনিস্ট্রি রয়েছে রাজনাথ সিং এর হাতে। অপশন বি নিতিন গডকরি, নিতিন গডকরি হয়েছে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ। দেন মনসুখ মান্দাভিয়া, he is the person, Mansukh Mandavia, he is the person who has been selected as a Minister of the Health and Family Welfare and Minister of Chemical and Fertilizer. ঠিক আছে, মিনিস্ট্রি অফ ফ্যামিলি অ্যান্ড হেলথ ওয়েলফেয়ার এবং তার সাথে মিনিস্ট্রি অফ কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার, হি হ্যাজ বিন get the position of the minister in this section. And S Jaishankar, Minister of External Affairs, right? এস জয়শঙ্কর ইজ এ মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। আমি জানি তোমাদের এইগুলো একদম ভুল হবে না কোনো এক্সামিনেশনে এই ধরনের অপশন যদি থাকে। সো হি হ্যাজ বিন সিলেক্টেড এজ এ মিনিস্ট্রি অফ দ্য হেলথ। নাও নেক্সট অপশনে যাব। ভারতের কোনটি প্রথম শহর যেখানে 24 আওয়ার্স এর ভিত্তিতে মানে ভালো মানের পানীয় জলের কল সরবরাহ করা হচ্ছে? শহরের কোন জায়গাতে ভারতের প্রথম শহর যেটা 24 আওয়ার্স ধরে ভালো মানের কোয়ালিটি টাইপ হচ্ছে জলের কল বা জলের কলের ব্যবস্থা করেছে? পুরী, কলকাতা, দেরাদুন না ব্যাঙ্গালোর? দ্য রাইট অপশন ইজ অপশন এ, পুরী। পুরী ইজ দ্য প্লেস which has been become the India's first city to provide কোয়ালিটি ড্রিঙ্কিং ট্যাপ ওয়াটার। ঠিক আছে, মানে জল কিনে খাওয়ার প্রয়োজন নেই, ডাইরেক্টলি যে জল সুপেয় জল সেই জলের ব্যবস্থা পুরী করছে এবং দ্যাট ইজ বিন enable the people of Puri to collect quality drinking water from the tap. So people don't need to have the RO system for or the filter for the drinking water in Puri. ঠিক আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পিঙ্ক সুরক্ষা প্রকল্প বা পিঙ্ক প্রোটেকশন প্রজেক্ট এটা কোথায় লঞ্চ করা হয়েছে? পিঙ্ক প্রজেকশন প্রজেক্ট কি? এটা হচ্ছে মহিলাদের বা ইটস এ ইনিশিয়েটিভ ফর দ্য প্রোটেকশন অফ দ্য উইমেন ইন পাবলিক, প্রাইভেট অ্যান্ড ডিজিটাল স্পেস। সাইবার স্পেসে বা ডিজিটাল স্পেস বা মিডিয়া স্পেসে আমরা সবাই মিটু মুভমেন্টের কথা জানি। তো ওটার অনেক পরবর্তীকালে বিভিন্ন স্টেটে মহিলাদের নিরাপত্তা এবং সুরক্ষা সূচক বিভিন্ন কার্যক্রমের মধ্যে এটাও একটা, দ্য পিঙ্ক প্রোটেকশন প্রজেক্ট, which is the state has been launched it? কর্ণাটক, উত্তরপ্রদেশ, কেরালা নাকি অন্ধ্রপ্রদেশ? কর্ণাটকা, উত্তরপ্রদেশ, কেরালা নাকি অন্ধ্রপ্রদেশ? দ্য রাইট অপশন ইজ কেরালা, অপশন সি। So Kerala police has started this thing. Kerala police has been launched that this is a new initiative that is been called the pink protection এবং এর পেছনে কাদেরকে রক্ষা করা হবে? Definitely it's up to the women thing who has been given the protection against any kind of abuse, any kind of social dignity or morality degradation এইগুলোর মধ্যে সেই এবং এর পাবলিক, প্রাইভেট এবং ডিজিটাল প্লেসে এটা হবে। July current affairs 2021. Now I will definitely tell you, if you are watching this video is going to be
aired in the medium Bengali. The content will be in the both language Bengali and English. Current affairs করা কেন জরুরি সেটাও একবার বলে দিই, কারণ আগামী তোমরা যে সমস্ত এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, আগামীতে যে পরীক্ষায় হোক, যেগুলো এসএসসি হোক বা স্কুল সার্ভিস যে যাকে বলা যেতে পারে, হ্যাঁ স্কুল সার্ভিস কমিশন তো এখন আপাতত বন্ধ রয়েছে, কিন্তু সেটাকে বাদ দিলে পরে যদি আমরা পিএসসির কথা বলি বা অন্যান্য কোনো এক্সামিনেশনের কথা বলি যেগুলো সেন্ট্রাল লেভেল, সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নির্বাহ করে, তোমরা প্রত্যেকেই জানো। তো সেই ক্ষেত্রে এই কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটা ইজ গোয়িং টু বি হেল্প ইউ ইন টু ডিফারেন্ট ওয়ে। ফার্স্ট উই উইল বি টকিং অ্যাবাউট দ্য কনসেপচুয়ালিটি অফ দ্য subject matter, and with that we will also analysis all the options in a greater way, like the total analysis will be happening. So why it is important, দেখো অনেক কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রিভিয়াস তোমাদের সামনে রয়ে গেছে, কিন্তু তবুও কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এগুলোর হয়তো আমরা জাস্ট ওয়ান লাইনিং এ মনে রাখতে পারি, কিন্তু যেগুলো যদি আমরা ডিটেলস কনসেপচুয়াল ক্ল্যারিটি যদি আমাদের কাছে থাকে তাহলে পরে সেটা আমাদের মনে রাখা অনেক বেশি সুবিধা হয়। সেই জন্য করা হয়েছে, কিছুটা ব্যাকলগ রয়েছে, তো উই উইল বি কভারিং আপ অল দ্য কারেন্ট অ্যাফেয়ার্স টুগেদার। আমরা নেক্সট 2-3 উইকের মধ্যে আমরা পুরো এই মাস অবধি, মানে নভেম্বরের আগে অবধি, অক্টোবর অবধি যত কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলোকে আমরা র্যাপ আপ করে নেব। তো I will definitely tell you, if you are new to the channel, then don't forget to subscribe on this YouTube channel, which is Study IQ. And if you also follow us on any other platform that is like স্টাডি আইকিউ এর ফেসবুক প্ল্যাটফর্ম হয়ে গেল বা ইনস্টাগ্রাম হয়ে গেল, টুইটার হ্যান্ডেল, ইউ ক্যান ফলো আস এনি অফ দ্যাট। সো লেটস ডু স্টার্টেড আওয়ার ক্লাসেস টুডে। দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ, বালিকা পঞ্চায়েত প্রথম নির্বাচন সফলভাবে কোন জায়গায় অনুষ্ঠিত হয়েছিল? কোয়েশ্চেনটা ভালো করে বুঝবো। ইংলিশে কি রয়েছে? দ্য ফার্স্ট ইলেকশন অফ বালিকা পঞ্চায়েত ওয়াজ সাকসেসফুলি হেল্ড ইন হুইচ প্লেস? সো দ্য ফার্স্ট এভার ইলেকশন অফ বালিকা পঞ্চায়েত, ঠিক আছে, বালিকা পঞ্চায়েতের প্রথম এই ইলেকশন হয়েছে। বেসিক্যালি যারা 10 থেকে 21 বছরের মেয়েরা, যারা অ্যাকচুয়ালি যে বালিকার যে গ্রুপটা, তারা এখানে কন্টেস্টেড হয়েছে, এবং দিস ইজ আ কাইন্ড অফ ইউনিক পঞ্চায়েত। তো কেন এই পঞ্চায়েতের পিছনে রিজন কি? বালিকা পঞ্চায়েতের পিছনে কারণ কি? কারণ যারা এই 10 থেকে 21 বছরের যারা মেয়েরা থাকে, তাদের যে বিভিন্ন রকম প্রবলেমস, বিভিন্ন রকম সমস্যা, সেইগুলোকে কনস্টিটিউট করানোর জন্য, সেই যারা অ্যাডোলেসেন্ট গার্লস, দে হ্যাভ সো মেনি প্রবলেম, ঠিক আছে, যেমন সোশ্যাল প্রবলেম বা ইকোনমিক প্রবলেমকে আলাদা রেখেও ফিজিক্যাল অনেক প্রবলেমস হয়। তো এই ধরনের উইমেনদেরকে যাতে, এই ধরনের মেয়েদেরকে যাতে কোনো না কোনোভাবে হেল্প করা যায়, সেই কারণে এই বালিকা পঞ্চায়েত সংগঠিত হয়েছে। নাও দ্য অপশনস আর উত্তরপ্রদেশ, গুজরাট, অন্ধ্রপ্রদেশ না গুরুগ্রাম। কোন জায়গাতে এই প্রথম বালিকা পঞ্চায়েত অনুষ্ঠিত হয়েছে? সো দ্য অপশনস আর উত্তরপ্রদেশ, গুজরাট, অন্ধ্রপ্রদেশ and Gurugram, and the right option here is option B, Gujarat. Option B, Gujarat is the right option. গুজরাটের হচ্ছে Kunaria. Remember, Kunaria. The place is Kunaria and that is in the Kutch district. কাছের যে কুনারিয়া ভিলেজ, সেইখানে প্রথমবার বালিকা পঞ্চায়েত হয়েছে, দ্যাট ইজ ইন 2021 and in the month of the July. ঠিক আছে, ওকে, লেটস মুভ টুয়ার্ডস দ্য নেক্সট কোয়েশ্চেন। বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোথায় তৈরি করা হবে? ওয়ার্ল্ডস থার্ড লার্জেস্ট ক্রিকেট স্টেডিয়াম টু বি মেড ইন হুইচ প্লেস? জয়পুর, আহমেদাবাদ, দিল্লি নাকি মুম্বাই? জয়পুর, আহমেদাবাদ, দিল্লি অর মুম্বাই? হুইচ প্লেস? ওয়ার্ল্ডস থার্ড লার্জেস্ট ক্রিকেট স্টেডিয়াম টু বি মেড ইন হুইচ প্লেস? সো দ্য অপশন ইজ, অপশনের আগে আমরা একটুখানি ক্লিয়ার করে দেবো। প্রথমত তো ফার্স্ট লার্জেস্ট, এখানে দেখো প্রশ্নটা হচ্ছে থার্ড লার্জেস্ট, which is the first largest. We need to know the first largest cricket stadium is been called the Narendra Modi. আমাদের প্রধানমন্ত্রীর নামে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম, that is in Ahmedabad. ঠিক, and the world's second largest cricket stadium, that is not in India, that is in Melbourne. মেলবোর্ন কোথায় তোমরা নিশ্চয়ই জানো, মেলবোর্ন cricket ground, that is in Australia. So the third one which is being going to be happen, কত বড় এখানটায় 75,000 people, 75,000 লোক একসাথে এখানটায় 2 ফেজে কনস্ট্রাক্টেড হতে পারবে, ঠিক আছে। এখানে 75,000 লোকের এখানে হচ্ছে অ্যাকোমোডেশন তৈরি করা হয়েছে। and the right option is option A, জয়পুর। তো the world's third largest cricket stadium to be made in জয়পুর। নেক্সট কোয়েশ্চেনে যাব। আন্তর্জাতিক সৌরজোট যাকে বলা হয় সোলার Alliance, ISA, that is the initiatives of which
কান্ট্রি, ইউএসএ, ভারত, জাপান নাকি চীন? ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স বা যে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের এই কথাটা এখানে এসছে এই জন্যই কারণ জুলাই মাসে ওয়ান অফ দ্য ভেরি এমিনেন্ট স্টেট দ্যাট ইজ সুইডেন. So Sweden that has joined the International Solar Alliance, that is ISA যাকে বলা হয়, International Solar Alliance. So here it is like that has been ratified in the framework of the agreement of the International Solar Alliance বা সৌরজোট. ঠিক আছে, সৌরজোটের এই যে এই ঘটনাটা এটা কেন তৈরি করা হয়েছে? Do you know that? Okay, let me clear it. The first thing is promoting renewable energy. ঠিক আছে, তো প্রমোটিং রিনিউয়েবল এনার্জি অ্যান্ড দ্য সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, আন্ডার দ্য সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সৌর কিরণ বা সৌর শক্তি থেকে বিভিন্ন রকম কাজ করার জন্য একে তৈরি করা হয়. অ্যান্ড দ্য রাইট অপশন ইজ, এটা কোথা থেকে প্রথম উদ্যোগটা নেওয়া হয়েছে? দ্যাট ইজ দ্য অপশন বি, ইন্ডিয়া আর ভারতবর্ষ. এর হেডকোয়ার্টার্স কোথায়? গুরুগ্রামে. The headquarters in Gurugram, and yes, এখানে আরেকখানে জিনিস আমি এখানে অ্যাড করে দেবো ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের সঙ্গে. ওয়ার্ল্ডের যে ফার্স্ট 3D প্রিন্টেড স্টিল ব্রিজ হয়েছে সেটা নেদারল্যান্ডে তৈরি করা হচ্ছে. ঠিক আছে, দ্যাট ইজ কানেক্টেড টু ইটস ফার্স্ট 3D প্রিন্টেড দ্য স্টিল ব্রিজ, সেটা কোথায় তৈরি হচ্ছে? সেটা নেদারল্যান্ডে তৈরি হয়েছে. আর সুইডেন ইজ দ্য পার্ট অফ দিস সোলার অ্যালায়েন্স নিউলি ইন দ্য মান্থ অফ জুলাই অফ 2021. সব থেকে নিউয়েস্ট তারিখে সুইডেন, মনে রাখবো. G20 যে পরিবেশ মন্ত্রী পর্যায়ের বৈঠক 2021 অংশগ্রহীদের মধ্যে কে রয়েছে G20-তে? হু is the among participants in G20 Environment Ministerial Meeting in 2021? ভূপেন্দ্র যাদব, অমিত শাহ, নরেন্দ্র মোদী আর কোনোটাই নয়? none of the above. অপশনস গুলো দেখবো. তো বেসিক্যালি যদি আমরা এর ব্যাপারে বলি, দ্য G20 মিটিং অন দ্য এনভায়রনমেন্টাল মিনিস্ট্রিয়াল মিটিং অন 2022 কবে হয়েছে? দ্যাট হ্যাড হ্যাপেন অন July 22. ঠিক আছে, 2021-এ তৈরি হয়েছে. এবং এটা কোথায় হয়েছে? অলওয়েজ রিমেম্বার দিস প্লেসেস নেম, দ্যাট ইজ দ্য ন্যাপলস. ওয়ার ইজ দ্য প্লেস? ইটালি. ঠিক আছে, ইটালির ন্যাপলসে তৈরি হয়েছে. ইন্ডিয়া থেকে ইউনিয়ন এনভায়রনমেন্টাল মিনিস্টার, অ্যান্ড হিজ নেম ইজ ভূপেন্দ্র যাদব. অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন. দ্য এনভায়রনমেন্টাল মিনিস্টার ভূপেন্দ্র যাদব পার্টিসিপেটেড ইন দিস 2 মিটিং ভার্চুয়ালি. তো এইখানটায় কেমন ভাবে হয়েছে? এছাড়াও ভূপেন্দ্র যাদবের সঙ্গে অশ্বিনী চৌবে এবং বাকি সিনিয়র অফিসিয়ালসরাও ছিলেন. তো বেসিক্যালি এটা 16 মানে 16তম যে G20 সামিট হয়েছে, 16তম যে G20 লিডার্সদের সামিট হয়েছে, সেখানটায় প্রথমত তো অক্টোবর 2021-এ শিডিউল হয়েছে. সেইটার জন্য যে এনভায়রনমেন্টাল পার্টের মিটিং, দ্যাট ইজ দ্য আন্ডার দ্য প্রেসিডেন্সি অফ ইটালি, দ্যাট হ্যাজ বিন কন্ডাক্টেড বাই অন এ ভার্চুয়াল সাবমিশন, আর সেখানে ভূপেন্দ্র যাদব ছিলেন. ঠিক আছে, এবং এইখানে এবার যে G20 মিটিং এর যে প্রাইমারি থিম, দ্যাট ইজ পিপল, প্ল্যানেট অ্যান্ড প্রসপারিটি, দ্য 3P, পিপল, প্ল্যানেট অ্যান্ড prosperity. Right? So this is the thing. The next question এ যাব. রামপাল মৈত্রী বিদ্যুৎ প্রকল্প কোন দেশে চালু হতে চলেছে? রামপাল মৈত্রী power project is to be commissioned in which country? Option Sri Lanka, Bhutan, Bangladesh, Nepal. Definitely now I need to tell you the first unit of the Rampal Maitree power plant project. Basically এটা কবে হতে চলেছে? That is going to be commissioned in December 2021. ঠিক আছে, দিস ইজ দ্য ওভার দ্য বর্ডার কাইন্ড অফ প্রজেক্ট. তার মানে এখানে একটা নেইবারহুড স্টেট উইল বি ডেফিনেটলি ইনভলভড. তো সেই স্টেটটা কোনটা বা সেই দেশটি কোনটা? দ্য অপশন ইজ অপশন সি, বাংলাদেশ. অপশন সি, বাংলাদেশ ইজ দ্য কারেক্ট অপশন. তো বেসিক্যালি রামপাল পাওয়ার স্টেশন সম্পর্কে যদি আমরা বলি বা রামপাল বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে বলি, দিস ইজ এ 1320 megawatt coal-fired power station that is currently under the construction at Rampal Upazila of Bagirhat district in Khulna, and that is in Bangladesh. ঠিক আছে, এবং এটার মধ্যে একটা স্পেশালিটি রয়েছে. এই যে এরিয়াটা, সেটা যেহেতু এই যে পাওয়ার প্ল্যান্টটা, দ্যাট ইজ অ্যাকচুয়ালি 100 মানে পুরো দেখা মানে 1834 এরকম একটা একরের ওপর, এত একরের একটা ল্যান্ড আছে, এবং তার মধ্যে এটা অ্যাড হওয়াতে ওয়ান অফ দ্য পার্ট যে বাংলাদেশ সেকশনে যে ম্যানগ্রোভ ফরেস্ট হুইচ ইজ সুন্দরবন, হুইচ হ্যাজ বিন
declared as a World Heritage Site by UNESCO. সেই হেরিটেজ সেই সুন্দরবন এরিয়া সব থেকে বড়, the largest power plant is this one, and that was been set up by the Bangladesh India Friendship Power Company Limited. মনে রাখবো BIFCFPCL, Bangladesh India Friendship Power Company Limited. That is the Indian and Bangladesh, the both কন্ট্রোলিং একটা পাওয়ার স্টেশন, তাদের দ্বারাই রামপাল মৈত্রী পাওয়ার প্রজেক্ট তৈরি হতে চলেছে ডিসেম্বর থেকে। টোকিও অলিম্পিকে ভারতের প্রথম পদক কে জিতেছে? ভেরি স্ট্রেট কোয়েশ্চেন, ভেরি মাচ স্ট্রেট কোয়েশ্চেন। তো ফার্স্ট মেডেল এট দ্য টোকিও অলিম্পিক ওয়াজ ওন বাই পিভি সিন্ধু, মীরাবাই চানু, প্রিয়া মল্লিক অর মেরি কম। ইফ উই টক অ্যাবাউট পিভি সিন্ধু, আমরা জানি পিভি সিন্ধু হ্যাজ ওয়ান দ্য ব্রোঞ্জ মেডেল ইন দ্য উইমেন্স ব্যাডমিন্টন in the Tokyo Olympic, right? So, and even that in case of that, she has been defeated by Bing Jiao and He Bing Chong bole ekjon, she is from China. She has been defeated by her, and then she won the bronze medal. ঠিক আছে, সিঙ্গলস ইভেন্টে। আচ্ছা, মীরাবাই চানু, যদি মীরাবাই চানুর কথা বলে, she is a weight lifter and she won the silver medal in the case of the 49 kg 49 kg ওয়েট লিফটিং এর ক্ষেত্রে সিলভার মেডেল পেয়েছে মীরাবাই চানু। প্রিয়া মল্লিক, you definitely know about Priya Malik. So Priya Malik wins gold in the World Cadet Wrestling Championship. Priya Malik is a wrestler and she won gold in the World Cadet, not in Tokyo Olympic, ঠিক আছে, World Cadet Wrestling Championship, right? So gold that has been won by Priya Malik and Mary Kom. Now there I want to tell you the whole story behind that, what happened in the case of Mary Kom. Mary Kom কিন্তু জেতেননি, ঠিক আছে, এই বছর Mary Kom কিন্তু জেতেননি এবং বলা হয়েছে actually she lost in 3-2, এই মানে স্প্লিট ভার্ডিক্ট ছিল 3-2, যেখানে Mary Kom বলেন যে in the first round she thought that it was 4-1 verdict. But then after according to Mary Kom, she thought that the first round was that has no fight. But in that case, it has been given to the opponent. The point was given to the opponent. So Mary Kom was out of the league. So the right option here, যে প্রথম যিনি ভারতের প্রথম পদক জিতেছে, that she is Mirabai Chanu in the category of weight lifting. Now, An Ordinary Life Portrait of an Indian Generation. An Ordinary Life Portrait of Indian Generation is written by whom? Venkaiah Naidu, Bimal Jalan, Ashok Lambhasa, Jairam Ramesh. M. Venkaiah Naidu, Bimal Jalan by Ashoka Lavasa or Jairam Ramesh. So an ordinary life portrait of the Indian generation written by, here the right option is option C or Ashok Lavasa. Option C is the correct option. But why I have put this all other option here? First of all, M. Venkaiah Naidu. M. Venkaiah Naidu দ্বারা যে বইটি লেখা হয়েছে সেটা হচ্ছে পাল্লেকু পাট্টা Vikekam. This is a newly released book by M. Venkaiah Naidu, which is based on the rural India. See, you can find out so many other classes যেখানটায় তুমি directly question answer তো জরুর পাবে, কিন্তু these detailings that is important to watch this video. This detailings has been given here, right? তো এখানটায় rural India and agriculture. Rural India and agriculture, this two portion is important here in the book of Palleku Pattavisekam or Pattavisekam. So this book is based on this theme, and Bimal Jalan, তোমরা নিশ্চয়ই জানো, he is the former RBI governor, Bimal Jalan. He also penned a book which is named by The Indian Story. The Indian Story. So this book focuses on the Indian economic history. What is this book about? The economic history of India. And last, Jairam Ramesh, তিনিও একটি বই লিখেছেন। Jairam Ramesh's বইয়ের নাম হচ্ছে The Light of Asia. That was written and published by this is The Light of
The Light of Asia, the poem that defined the Buddha. Basically the Light of Asia মানে Light of Asia যে বইটা মেইনলি ছিল স্যার এডউইন আর্নল্ড, যেটা 1879 লেখা হয়, সেইখানটা থেকে জয়রাম রমেশ এটাকে রিলিজ করেন। He released that, he is not penned down it, that book that which has been written on the 1879, he released it in the name of the Light of the Asia, the poem that defined the Buddha. ওকে, জয়রাম রমেশের এই বইটি, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। অ্যান্ড হিয়ার দ্য রাইট অপশন, যেরকম আমি তোমাদের বললাম, অপশন সি, অশোক লাভাসা। অ্যান্ড হু ইজ অশোক লাভাসা? তোমাদের নিশ্চয়ই এটাও ক্লিয়ার করে দেওয়া উচিত। হি অ্যাকচুয়ালি হি ইজ দ্য ফর্মার ইলেকশন কমিশনার, ঠিক আছে, তিনি হচ্ছেন ফর্মার ইলেকশন কমিশনার, অ্যান্ড হি রিটেন ডাউন দিস বুক অন দ্য ইন্ডিয়ান জেনারেশন, ঠিক আছে। নাও নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 2021 সালে জুলাই মাসে WTO অনুযায়ী ভোজ্য মাংস অফল বিভাগে ভারতের র্যাঙ্কিং কি? হুইচ ইজ দ্য র্যাঙ্কিং ইন দ্য ইন্ডিয়া অফ ইন্ডিয়া ইন দ্য এডিবল মিট অফল ক্যাটাগরি অ্যাকর্ডিং WTO জুলাই 2021? জুলাই 2021 এর অনুযায়ী কোন ভোজ্য বস্তু মানে ভোজ্য মাংসের ক্ষেত্রে ভারতের যে র্যাঙ্কিং সেটা কত? তৃতীয়, পঞ্চম, ফার্স্ট না এইট? বিফোর এক্সপ্লেনিং অন দিস, বেসিক্যালি WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কি করে, তার একটি লিস্ট তৈরি করে। তো এই বছর ইন্ডিয়া হ্যাজ এন্টার্ড ইন দ্য টপ 10 এগ্রিকালচারাল প্রডিউস এক্সপোর্টার ইন 2019 এর হিসাবে টোটাল ইন্ডিয়ার যে সেকশনটা তৈরি হয়েছে সেটাকে হিসাব করে এখানটায় তার র্যাঙ্কিং করানো হয়। তো বেসিক্যালি অ্যাজ পার দ্য World Trade Organization, India has got the place among the top 10 list, right? And that is been in the recent agricultural trade in recent 25 years. So India কি করেছে, নিউজিল্যান্ডকে প্রথমে তো ইন্ডিয়া নিউজিল্যান্ড থেকে অনেক পিছিয়ে মানে এগিয়ে গেছে, এবং এখানে যেহেতু ভারতবর্ষ 10% শেয়ার অফ রাইস, কটন এবং সয়াবিন এবং মাংস গ্লোবাল অ্যাগ্রো এক্সপোর্ট হিসাবে যেহেতু একটা জায়গা করেছে, সেই ক্ষেত্রে প্রথমত তো ইন্ডিয়া 33% টোটাল শেয়ার অফ দ্য রাইস এক্সপোর্ট করেছে থাইল্যান্ড, ভিয়েতনাম এবং এর বিরুদ্ধে গিয়ে, ঠিক আছে। এবং দেখা গেছে যে ইন্ডিয়ার যে শেয়ার, দ্যাট ইজ দ্য হাইয়েস্ট ইন কেস অফ দ্য রাইস। থার্ড লার্জেস্ট, ফার্স্টে তাহলে কি আছে, থার্ডে রয়েছে রাইস। থার্ড লার্জেস্ট কি করেছে, ইন্ডিয়ার একটা এক্সপোর্টার হয়েছে অ্যাজ এ থার্ড লার্জেস্ট ইন কটন, ঠিক আছে। কটনে ইন্ডিয়ার এক্সপোর্ট লেভেল হচ্ছে থার্ড। ফোর্থ লেভেলে কে আছে, ফোর্থ লেভেলে রয়েছে হচ্ছে, এবং এটা লাস্ট টাইম এটা ফোর্থ ছিল। সো দ্য কোয়েশ্চেন, যেটা আমাদের এডিবল মিট মানে ভোজ্য মাংসে বা এডিবল মিট এবং এডিবল মিটের অফলে যেটা দেখা হয়েছে, সেই ক্ষেত্রে ইন্ডিয়া হ্যাজ স্কোরড নাম্বার অপশন ডি 8th র্যাঙ্ক, অষ্টম জায়গা, যেখানে ইউনাইটেড স্টেটস টপ করেছে ইন দ্য লিস্ট অফ 1995 এ, এবং পরবর্তীতে 2019 সালের যে সেকশন হয়েছে সেটা ইউরোপিয়ান ইউনিয়ন অর ইউ দ্বারা চেঞ্জ হয়েছে। ব্রাজিল থার্ড র্যাঙ্ক পেয়েছে, এবং এরপরে চায়না, এবং তার সাথে হচ্ছে চায়নার পরে মানে থার্ডের পর ফোর্থ হচ্ছে চায়না, এবং সেই জায়গাটা থেকে ইন্ডিয়া হ্যাজ র্যাঙ্কড 8th পজিশন, ঠিক আছে। This is very data oriented thing. I am pretty sure you guys are going to remember it. বিশ্বের কোনটি বিশ্বের বৃহত্তম বৈদেশিক মুদ্রা মজুদ ধারক, মানে দেশের নিচের মধ্যে কোন, which of the country is the largest forest exchange reserve holder in the world? নিচের মধ্যে কোনটা সবথেকে বড় ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হোল্ডার ইন দ্য ওয়ার্ল্ড? রাশিয়া, ভারত, চীন না জাপান? রাশিয়া, ইন্ডিয়া, চায়না অর চীন? See, now one thing is that what is been the largest foreign exchange reserve holder? It is a forex reserve, মানে কোনো একটা কান্ট্রির যে সেন্ট্রাল ব্যাংক, তাতে কতটা বিদেশি বৈদেশিক মুদ্রা সঞ্চয় করা রয়েছে তার উপর ডিপেন্ড করে। লাইক যেখানে মাধ্যমে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের মাধ্যমে বা বিভিন্নভাবে যেগুলো ট্রানজেকশন ইন্ডিয়ান সেকশন থেকে হয়, অন দ্যাট বেসিস ইট ইজ বিন আস্কড কি কোন দেশ সব থেকে বেশি বৈদেশিক মুদ্রা মজুদ করে রেখেছে। সো অ্যাকর্ডিংলি দ্যাট আই উইল লাইক টু টেল ইউ, ডেফিনেটলি ইন্ডিয়া ইজ নট দ্য লার্জেস্ট ওয়ান। তো বেসিক্যালি ইন্ডিয়া হ্যাজ এমার্জ অ্যাজ দ্য 5th লার্জেস্ট, ঠিক আছে, পঞ্চম স্থানে রয়েছে। তাহলে পরে ফার্স্টে কে আছে? দ্য ফার্স্ট ইজ চায়না। সো চায়না এখানে রয়েছে, দ্যাট ইজ ফার্স্ট। রাইট অপশন হচ্ছে এখানটায় ডি বি, ভারত, ঠিক আছে, ভারত ইজ এ রাইট অপশন। নাও আই এম টেলিং ইউ চায়না, দ্যাট ইজ পজিশন নাম্বার 1, অ্যান্ড সেকেন্ড পজিশনে আছে জাপান, 3তে আছে সুইজারল্যান্ড, অ্যান্ড 4তে আছে কে? রাশিয়া।
ঠিক আছে, সো চায়না, জাপান, সুইডেন অ্যান্ড রাশিয়া, অ্যান্ড ফিফথে রয়েছে ইন্ডিয়া। নাও নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস 2021 কবে পালিত হয়? নেলসন ম্যান্ডেলা ইন্টারন্যাশনাল ডে 2021 is celebrated on which day? 15 July, 12 July, 3rd July, 18 July. First of all, I want to tell you, আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে যদি দেখি, 15 July. 15 July is been called the World Youth Skills Day. World Youth Day কবে হয়? International Youth Day, that is in 12 January on the birthday of স্বামী বিবেকানন্দ, রাইট? এবং এখানে 15 জুলাই যেটা কথা বলা হচ্ছে, 15 জুলাই কি রয়েছে? ইউথ স্কিলস ডে, World Youth Skills Day, that is been celebrated on 15th July. এবং in UN মানে United Nations যে General Assembly, that has been actually announced that day as a Youth Skill Day from 2014. এবং এই বছরে যে থিম ছিল এর, সেটা ছিল Reimagining Youth Skill Post Pandemic. Always remember this thing. After the COVID situation, they have given this such kind of tagline that the reimagine the youth skill post pandemic. Now the next is if we talk about 12th July, 12th July এর নাম হচ্ছে World Malala Day. আমরা মালালা ইউসুফজাইয়ের নাম জানি, World Malala Day. So that is also been conferred by the United Nations. কবে থেকে? 2013 থেকে চলছে, in the honor of the young Pakistani human activist Malala Yousafzai, যেটা তোমাদেরকে বললামই, on her 16th birthday it has been given to her as a respect and the honor, right? So this is like this is the thing that is called the World Malala Day. And what is about the 3rd July? 3rd July কি? 3rd July এটা হচ্ছে International Day of Cooperatives, the International Day of Cooperatives. I'm pretty sure you are going to note down this thing, or you are going to remember this thing. And this time the theme was Rebuild Better Together. And 18th July is been celebrated as the Nelson Mandela International Day. This is the birth anniversary. 18th July is also birth anniversary of Nelson Mandela. আমরা জানি he is the late president of South Africa, right? And he has been honored globally by the UN. ঠিক আছে, now the next question, কার্গিল বিজয় দিবস 2021 কবে উদযাপন করা হয়? কার্গিল বিজয় দিবস কেন করা হয়? We all know because like this is the on like this has been always been a very important day for the Indian history in the border resettlement at the biggest day. ঠিক আছে, তো 26 July, 24th July, 23rd July, naki none of the above. So basically 23rd July it is been called the National Broadcasting Day. 23rd July is been called National Broadcasting Day. And it is a initial মানে প্রথমে তো এই যে টাইমটা হয় স্টেট ব্রডকাস্টিং সার্ভিস বলে পরিচিত ছিল, পরবর্তীতে সেটা ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানিতে পরিবর্তিত হয় এবং দ্যাট ইজ এ প্রাইভেট কোম্পানি। 8th of June 1936 এ দ্য ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস বিকাম অল ইন্ডিয়া রেডিও। তারপর থেকে এইভাবেই চলছে। তারপরে হচ্ছে 24শে জুলাইয়ের কথা যদি বলি, দ্যাট ইজ দ্য আয়কর দিবস, ঠিক আছে, ইনকাম ট্যাক্স ডে। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স দ্যাট অ্যাকচুয়ালি অবজার্ভ, অ্যান্ড দিস টাইম ইট ওয়াজ 161, 161তম এটা হচ্ছে ওয়ার্ল্ড আয়কর দিবস পালন করা হয়েছে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ কার্গিল বিজয়, সরি এখানে 23rd জুলাইয়ের কথাও একটা বলা হয়েছে। সো বেসিক্যালি 23rd July is not so much important in this thing. So and the right option is none of the above. Right option is option D. Why? Because কার্গিল বিজয় দিবস কবে পালন করা হয়? 26th of July. Remember, Kargil Vijay Diwas is being celebrated on 26th of July. And কবে থেকে হচ্ছে? 1999 থেকে পালন করা হচ্ছে after the Pakistani conflict with the Kargil, and this time the your nation is celebrating the 22 years of the victory in the Kargil war. ঠিক আছে, now the next question এ যাব। আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস 2021 কবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল ডে অফ দ্য টাইগার ডে 2021 ইজ বিন অবজার্ভড অন হুইচ ডে? 26 জুলাই সম্পর্কে অলরেডি বলে দিয়েছি, দ্যাট ইজ বিন কল্ড দ্য ন্যাশনাল কার্গিল বিজয় উৎসব or বিজয় দিবস। Then 27 July is been called the Crown Representatives Police. Is policing had happened on that day, and that is been called the Raising Day. What is it been called? 27 July Raising Day. Raising Day কারা পালন করে? CRPF.
আমরা জানি this is a armed force of the union government. This is central armed force, police force, and that is the authority under the Ministry of Home Affairs. Remember that central armed force is the authority of under the Ministry of Home Affairs. So it is the headquarter which is in the located under Delhi. Second thing এখানে রয়েছে 27 জুলাই 26 জুলাই সম্পর্কে অলরেডি আমি বলে ফেলেছি কার্গিল বিজয় উৎসব সম্পর্কে 28th July, that has been called World Nature Conservation Day, World Nature Conservation Day on 2021, the 28 July পালন করা হয়েছে এবং the main objective কেন এই দিনটা পালন করা হয় because of the for raising the awareness about the protecting nature and adopting best practices. ঠিক আছে সেটার জন্য করা হয় and 29 July, what is about the 29 July? আচ্ছা by the way, one thing I should add here, 28 July আরেকটা ঘটনা হয় সেটা হচ্ছে World Hepatitis Day is been also celebrated on the same date, 28 July. This is also important thing to remember. So the right option, the International Tiger Day, that is been observed on 29 July. ঠিক আছে, option D here is the correct option. Next question এ যাব, পাকিস্তানের নিশানি ইমতিয়াজ কোন ব্যক্তিত্বদের মধ্যে কাকে প্রদান করা হয়, নিচের মধ্যে কার কোন ব্যক্তিত্বকে দেওয়া হয়? Pakistan's Nisani Imtiaz has been conferred to which of the personalities? Yashpal Sharma, Keshav Datta, Dilip Kumar, or none of the above? So basically, who is Yashpal Sharma? Basically, he was the Indian middle order batsman and he has been died in July 2021. ঠিক আছে, কপিল দেবের যে ওয়ার্ল্ড কাপ উইনিং টিম ছিল 83 সেই সময়কাতে হি ওয়াজ দ্য ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট মেম্বার যশপাল শর্মা। সেকেন্ড হচ্ছে কেশব দত্তা, যদি আমরা কেশব দত্তার কথা বলি 95 বছর বয়সে কেশব দত্তার ডেথ হয়ে গেছে এবং তিনি ছিলেন যখন হকি টিম গোল্ড মেডেল জিতেছিল অলিম্পিক্সে সেই সময় সেই টিম মেম্বারের মধ্যে তিনি ছিলেন। অ্যান্ড দিলীপ কুমার অর আমরা জানি ইউসুফ খাঁ, হি ওয়াজ prominent actor and he also passed away in July 2021 due to at that time and Jawhar Hata was his debut movie. He is an eminent film personality and he has won the Filmfare Award for 8 times. 8 বার তিনি Filmfare Award জিতেছেন। He was awarded also the Dada Saheb Phalke Award. তো ওনাকে as a honor পাকিস্তান থেকে নিশানি ইমতিয়াজ যে হচ্ছে টাইটেলটা সেটাকে দেওয়া হয়েছিল and other than that he won the award of the Padma Vibhushan and definitely that one, the Pakistani Nishani Imtiaz. So yes, that was the class for today. Thank you for watching this video. I'm pretty sure you have loved this video. Don't forget to like the video so that we can bring more and more videos for your convenience. And if you have any queries, don't forget to contact on any of this number. We are here to always help you out in your queries. If you have any queries regarding the PDF or any other study courses, then please call us. Thank you so much. Please take care. আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও না, ততক্ষণ অবধি নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো, বাই বাই।